ডায়াবেটিস পেশেন্ট অবশ্যই মর্নিং ওয়াক করতে যেতে পারবেন না। কারা কারা মর্নিং ওয়াক করতে পারবে? আমরা খাবার পরে ওয়াক করতে পারবো কিনা সেটা কারা কারা করতে পারবে? হাঁটার চেয়ে ভালো ব্যায়াম, ভালো এক্সারসাইজ আর কোনো কিছুই হতে পারে না। আমাদের কার্ডিও রেসপিরেটরি সিস্টেম সেটাকে ডেভেলপ করতে হলে, আমাদের সমস্ত শরীরের যে সিস্টেমগুলো আছে সেগুলোকে ডেভেলপ করতে হলে অবশ্যই আমাদের হাঁটতে হবে। ওয়াকিং বা হাঁটা নিজেকে ফিট রাখার জন্য যতগুলো এক্সারসাইজের পলিসি আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট পলিসি হচ্ছে ওয়াকিং বা হাঁটা। হরহামেশাই আমরা সবাইকে বলি নিজেকে ফিট রাখার জন্য হাঁটুন। সকালে মর্নিং ওয়াক করেন অনেকে, অনেকে খেয়ে ইভিনিং ওয়াক করেন। অনেক সময় এক্সারসাইজ থাকে না বলে অনেক সময় অনেকে বন্ধের দিনে অনেক সময় হাঁটে। এটা আসলে কোনটা ঠিক? হাঁটাটা কেন আমাদের জন্য এত এসেনশিয়াল? আর এক্সারসাইজ গুলোর মধ্যে সবচেয়ে বেশি হাঁটাটা কেন দরকারি সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। বিশেষ করে বয়স যখন ৪৫ বা ৫০ ক্রস করে তখন আমাদের শরীরে কিছু পরিবর্তন আসে, যেগুলো আমাদের সবারই জানা দরকার। প্রথম যে পরিবর্তনটা আসে সেটাকে আমরা বলি সার্কোপেনিয়া। সার্কোপেনিয়া মানে প্রোটিন কমতে থাকে, অর্থাৎ প্রতি বছর ১ থেকে ২ ভাগ হারে ৫০-এর পরে বা ৪৫-এর পরে কারো কারো ক্ষেত্রে আমাদের প্রোটিন মানে মাসলের যেই যেই গ্রোথটা বা মাসলের যেই বাল্কটা আমরা যেটা ধরি, এই বাল্কটা এটা গ্রাজুয়ালি কমতে থাকে। এই কমতে কমতে দেখা গেল যে ১০ বছরের মধ্যে ১ বা ২% করে কমলে শরীরের ১০ থেকে ১৫ ভাগ মাসলের বাল্ক কমে যায়। যে কারণে বয়স হয়ে গেলে বা বুড়া মানুষদের দেখবেন যে চামড়াগুলো লুজ হয়ে যায়, কারণ ভিতরের মাংসগুলো শুকিয়ে যায় বা ক্ষয় হয়ে যায়। এটাকে সার্কোপেনিয়া বলে। এটা শুধু মানে মাসলগুলো যে আমাদেরকে হাঁটা চলার শক্তি দেয় সেটাই না, মাসল কিন্তু আমাদের মেটাবলিজম এবং এই শর্করা লেভেলকে কনজিউম করতে সাহায্য করে। অর্থাৎ মাসল কিন্তু আমাদের শরীরে যে শর্করাটা বা আমাদের যেটাকে কার্বোহাইড্রেট বলি সেটা কিন্তু কনজিউম করে আমাদেরকে শর্করা মুক্ত রাখে, যাতে আমরা ডায়াবেটিস না হই। তো মাসল কমে গেলে কিন্তু এই শর্করাটা আধিক্য বাড়ে বা জমতে শুরু করে। এরপরে দ্বিতীয় যে কারণটা, জয়েন্ট স্টিফ হতে থাকে। জয়েন্ট স্টিফ কেন হয়? অর্থাৎ আমাদের জয়েন্ট গুলো যা আছে, দুইটা হাড় মিলে কিন্তু জয়েন্ট হয় না। এই দুইটা হাড়ের কানেক্টিং এরিয়াটা কিন্তু এক ধরনের কার্টিলেজ। কার্টিলেজটা কিন্তু সাদা এবং একটা রাবারের মতো, প্লাস্টিকের মতো। এটার কিন্তু নিজস্ব কোনো ব্লাড সাপ্লাই নাই। এটা কিন্তু জয়েন্ট গুলোর মধ্যে যে মোবেল লাইক সাইনোভিয়াল ফ্লুইড থাকে সেখান থেকে সে নিউট্রিশন পায়। তো যদি আমরা না হাঁটি বা আমরা যদি ইমোবিলাইজ লং টাইম থাকি, তাহলে এই আমাদের যে সাইনোভিয়াল ফ্লুইড এটা পরিমাণে কমতে থাকে, যার ফলে কার্টিলেজ গুলো প্রপার নিউট্রিশন পায় না এবং একসময় সে ক্ষয় হতে থাকে, ক্ষয় হয়ে জয়েন্ট স্টিফ হতে থাকে এবং একসময় এইটাই একসময় রূপ নেয় অস্টিওআর্থ্রাইটিস হিসাবে। এটা হলো ২ নম্বর কারণ। ৩ নম্বর কারণ হলো বিএমআই, বেজাল মেটাবলিক ইন্ডেক্স বা বেজাল মেটাবলিক রেট। অর্থাৎ আমাদের শরীরে শর্করা বা কার্বোহাইড্রেটটা কি পরিমাণের কনজিউম হয়, এই কনজিউমশনটা কমে যায়, মানে খরচটা কমে যায়। যদি আমাদের এই কনজিউমশনটা কমে যায় তাহলে আমাদের শরীরে কার্বোহাইড্রেট বা শর্করাটা জমতে থাকে। এটাই ডায়াবেটিসের লক্ষণ। সেই পরিমাণের ইনসুলিন যদি সাপ্লাই না হয় তাহলে একসময় আমাদের ডায়াবেটিস হবে। এটাও কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যারা না হাঁটে বা এক্সারসাইজ কম করে বসে থাকে তাদের কিন্তু এটা হতে থাকে। এবং সবচেয়ে খারাপ যে জিনিসটা সবার শেষে যেটা হয় সেটা হচ্ছে সার্কুলেশনটা কমে যায় আমাদের শরীরে। এজন্য বয়স্ক মানুষ দেখবেন হাত পায়ের পাতা পা ঠান্ডা থাকে। অর্থাৎ আমাদের যে ধমনীটা বা যেটা আমাদের আর্টারির মাধ্যমে হলো রক্ত সরবরাহ হয়, হার্ট পাম্প করে করে সরবরাহ করে থাকে। এই বয়স হয়ে গেলে হয় কি যে বা যারা বসে থাকে লং টাইম বা যারা মুভমেন্ট করে না, হাঁটে না, তাদের কিন্তু এই ধমনীগুলোর মধ্যে আথেরোস্ক্লেরোসিস এর প্রথম ধাপ যে ওই শুরু হয়ে যায় এবং সাফিসিয়েন্ট পরিমাণে সার্কুলেশনটা কমে যায়। যার ফলে হয় কি সে রাতের বেলা মাসল ক্র্যাম্পস করে, সার্কুলেশন কম হওয়ার কারণে মাসল ক্র্যাম্পস করে আর এই ঠান্ডা হয়ে যায়। সুতরাং আমাদের হাঁটা ছাড়া আমাদের সঠিকভাবে হাঁটার মধ্যেও কথা হচ্ছে সঠিকভাবে হাঁটা। সেটা কিরকম? যে আমরা কি মর্নিং ওয়াক করতে পারবো কিনা? কারা কারা মর্নিং ওয়াক করতে পারবে? আমরা খাবার পরে ওয়াক করতে পারবো কিনা সেটা কারা কারা করতে পারবে সে বিষয়টা আমি বলছি। প্রথম কথা হচ্ছে ডায়াবেটিস পেশেন্ট অবশ্যই মর্নিং ওয়াক করতে যেতে পারবেন না, কারণ সারা রাত আমরা ঘুমিয়ে থাকি, তখন
শর্করা লেভেলটা আসলে একটু কমে যায় সকালবেলা। তো তখন যদি সে মানে হাঁটে এবং শর্করা মানে কার্বোহাইড্রেটটা কনজিউম করে, তাহলে সে হাইপো হয়ে মাথা ঘুরে পড়ে যেতে পারে বা মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারে। সকালে মর্নিং ওয়াক করতে পারবেন যারা ফ্যাট কমাতে চাচ্ছেন, স্বাস্থ্য ভালো মানুষ, ডায়াবেটিস নাই, নন ডায়াবেটিস যদি কেউ থাকেন, তাহলে সকালে তারা খালি পেটে হাঁটতে যেতে পারে। তো হাঁটার একটা নিয়ম আছে, যদি সঠিক উপায়ে হাঁটতে না পারি তাহলে কিন্তু আমাদের এই হাঁটা থেকে আমরা বেনিফিট পাবো না। এখন আমরা বলছি কিভাবে আমরা হাঁটবো। প্রথমে হাঁটার আগেই কিন্তু আমাদের একটু ওয়ার্ম আপ করে নিতে হয়। আপনারা দেখছেন যে প্লেয়াররা যখন মাঠের পাশে বসে থাকে, খেলা চলছে, যদি কোনো প্লেয়ারকে চেঞ্জ করতে হয় বা কোচ ইশারা করে যে তুমি এরপরে ওকে চেঞ্জ করে আরেকজন আসবে, তখন কিন্তু দেখবেন যে ওই প্লেয়ারটা মাঠের পিছনে বসে থাকে রেস্টে, কিন্তু মাঠে নামার আগে কিন্তু সে একটু ওয়ার্ম আপ করে, একটু দৌড়াদৌড়ি করে, পা গুলো স্ট্রেচিং করে, তারপরে কিন্তু সে মাঠে নামে। হুট করেই কিন্তু হাঁটতে গেলে আমাদের কি হবে, যে একে হলো যে মাসল গুলো তো টাইট থাকে, তো আপনি যদি তাড়াতাড়ি হাঁটেন, সর্বোচ্চ গতি দিয়ে হাঁটেন বা তাড়াতাড়ি হাঁটেন বা উঁচু নিচু জায়গায় হাঁটেন, তাহলে হবে কি মাসল এই মাইক্রো ট্রমা হয়, জয়েন্টের মধ্যে মাইক্রো ট্রমা হয়, মাসলের মধ্যে মাইক্রো ট্রমা হয়। তখন কিন্তু পরের দিন দেখবেন যে আর হাঁটতে যাইতে মন চাবে না, ব্যথা হয়ে গেছে। কতক্ষণ হাঁটতে হবে? আর একটা কথা আমরা বলে রাখি, খাবার পরে সবাই হাঁটতে পারবেন, শুধু ইসকেমিক পেশেন্ট যাদের মানে ইসকেমিক হার্ট ডিজিজ আছে, যাদের অর্থাৎ যাদের হার্টের মধ্যে যাদের রক্ত সরবরাহটা কম, ইসকেমিয়া মানে রক্ত সরবরাহটা কম বা কমে গেছে, এই জাতীয় পেশেন্ট বা হার্টের ব্লক আছে, এনারা কিন্তু কখনোই খাবার পরে হাঁটতে পারবেন না। খাবার পরে কমসে কম 20 মিনিট থেকে আধা ঘন্টা শুয়ে থাকতে হবে, তারপরে আস্তে আস্তে হাঁটা শুরু করতে হবে। এটা গেল হলো খাবার পরে হাঁটা, এবং একটা আছে যে মর্নিং ওয়াক, এটা আমরা বলে ফেললাম। এরপরে কথা হচ্ছে, যখন আপনি হাঁটবেন তখন আপনি একটা ফাঁকা জায়গায় হাঁটার চেষ্টা করবেন। প্রথমে আস্তে আস্তে 3 থেকে 5 মিনিট হেঁটে আস্তে 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 স্পিড বাড়াবেন। প্রথমে 10 মিনিট, তারপরে 20 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 40 মিনিট হাঁটাই যথেষ্ট, এবং সপ্তাহে সেটা 5 দিন হলেই হবে। 4 থেকে 5 দিন সপ্তাহে আধা ঘন্টা থেকে 40 মিনিট হাঁটলেই হবে। আরো কিছু নিয়ম কানুন আছে, হাঁটার সময় আপনি কি পরে হাঁটছেন। আপনি যদি কেডস পরে হাঁটতে হবে, যেটা সোলটা নরম, এবং সেটা আপনি যদি সপ্তাহে 5 দিন করে হাঁটেন, তাহলে 1 বছরের মধ্যে কিন্তু আপনাকে কেডসটা পাল্টাতে হবে। কারণ কি, আমরা কিন্তু কেডস যখন পরে হাঁটার জন্য হাঁটি, ট্রাউজার পরে হাঁটি বা গেঞ্জি পরে হাঁটি, তখন কিন্তু আমরা উপরের জুতাটা যদি না ছিঁড়ে, তাহলে কিন্তু আমরা জুতাটা সাধারণত পাল্টাতে চাই না। কিন্তু পিছনের দিকের সোলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বয়স বাড়ার সাথে সাথে আমাদের যেই ফ্যাটি যেই লেয়ারটা থাকে পায়ের তলায়, সেটা কিন্তু ডিজারেঞ্জ হয় এবং ক্ষয় হয়, এবং সেটা কিন্তু অ্যাকুয়ার্ড ফ্ল্যাট ফিট ডেভেলপ করে, এবং সেখানে কিন্তু পায়ের তলায় ব্যথা হতে পারে। অর্থাৎ আপনি যদি ফল্টি জুতা পরে হাঁটেন, তাহলে কিন্তু হাঁটা থেকে যে বেনিফিটটা পাওয়ার, সেটা পাবেন না। আর একটা ভুল আমরা হাঁটার সময় করে থাকি, সেটা হচ্ছে যে হাঁটার সময় টাইট জামা কাপড় পরি, তারপরে পকেটের মধ্যে হাত দিয়ে হাঁটি। এটাও কিন্তু ভুল। আমাদেরকে হাঁটতে হবে হাত ঝুলিয়ে, স্বাভাবিক রিদমে। তাহলে কিন্তু আমরা এই রিদমটা পাবো না। অনেকে আছে যে অতিরিক্ত সাবধানতার কারণে মাথা নিচু করে সামনের দিকে ঝুঁকে হাঁটেন দেখে দেখে, এটাও করা যাবে না। মাথা অলওয়েজ আমাদের এই কাঁধ বরাবর রাখতে হবে, কাঁধ বরাবর রাখতে হবে। তাহলে হাঁটলে সেই হাঁটাটা কাজে লাগবে। কারণ হাঁটার সাথে কিন্তু আমাদের সমস্ত মাসল গুলা মুভমেন্ট করে। আমরা কিন্তু এই যে বাতাসের সাথে আমরা কিন্তু যে দেখি প্রপার অক্সিজেন নেই, ফাঁকা, তারপরে আমরা কিন্তু এই যে আমাদের যখন ব্রিদিং এক্সারসাইজ করা দরকার হয়, তখন কিন্তু এভাবে কিন্তু ব্রিদিংটা ভালো হয় না। আমাদের কিন্তু ব্রিদিং করার সময় কিন্তু লাংটাকে একটু এক্সপান্ড করে হাঁটা উচিত। মাথা নিচু করে হাঁটলে কিন্তু হাঁটা থেকে সেই বেনিফিটটা আপনি পাবেন না। সুতরাং হাঁটার সময় অবশ্যই আপনাকে মানে মাথা কান বরাবর রেখে হাত পা স্বাভাবিকভাবে নাড়িয়ে সুন্দর করে হাঁটতে হবে। আবার আমরা অনেক সময় ভুল করি, অনেকে আছে যে একটা মোবাইল, এই সময়ের বিশেষ করে যারা মডার্ন মানুষ, তারা এই মোবাইল একটা নিয়ে মোবাইল টিপে হাঁটেন। এখানেও কিন্তু আপনার চোখটা হাঁটার যেই বেনিফিট, সেখান থেকে বঞ্চিত হচ্ছে। আপনি চাইলে গান শুনতে পারেন, সেটা ওয়াকম্যান দিয়ে বা ব্লুটুথ দিয়ে কানের মধ্যে রেখে মোবাইল পকেটে রেখে হাঁটতে পারেন, কিন্তু আপনি দেখতে দেখতে হাঁটতে পারবেন না। তাহলে কিন্তু আপনার চোখের যেই এক্সারসাইজটা হওয়ার দরকার ছিল, হাঁটার ফলে যেই লাভটা আপনার হতো, সেটা থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন। এইটা হচ্ছে হাঁটার ভুলগুলো সাধারণত আমরা যেগুলো করে থাকি। খুব ঢিলাঢালা ড্রেস পরে হাঁটা, তারপরে কেডস পরে হাঁটা, কেডস 1 বছর পর পর পাল্টানো, হাঁটতে যাওয়ার আগে 1 গ্লাস পানি খাওয়া, এবং হাঁটা শেষ করেও 1 গ্লাস পানি খাওয়া। কারণ যে পরিমাণ সোয়েটিং হয়, সেটা কিন্তু সাথে সাথে আগে আমাদেরকে পানি দিয়ে এটাকে পূরণ করতে হবে। সবশেষ যেটা করতে হবে, হাঁটার শেষে আমাদেরকে কিন্তু একটু কুল ডাউন করতে হবে। 3 থেকে 5 মিনিট বসে থেকে আমাদের হাত পায়ের যে জায়গাগুলো আমরা যে পাশগুলো দিয়ে হেঁটেছি, সেখানে হালকা একটু স্ট্রেচিং করতে হবে 2-3 বার করে করে। তাহলে মাসলের লেন্থটা মোটামুটি ফ্লেক্সিবল হবে। পরবর্তী দিনে আমরা এভাবে হাঁটতে পারবো। সুতরাং হাঁটার জন্য আমাদের সবসময় উচিত হলো প্রতিদিনই হাঁটতে হবে। বিশেষ করে সপ্তাহে 4 থেকে 5 দিন,
এবং সপ্তাহে, এবং কখনোই আমরা করি কি অনেক সময় মানে আমরা যারা কর্মজীবনে বিজি থাকি বা নগর জীবনে থাকি তারা মনে করি যে আমরা একদিনই হাঁটবো, শুক্রবার শনিবার বন্ধের দিন বা হলিডে বন্ধের দিন, ওই দিনকে আমরা একেবারে ১-১.৫ ঘন্টা হেঁটে আমরা খুব বেনিফিট হতে পারবো। আসলে সেটা সম্ভব না। হাঁটার জন্য আপনাকে অবশ্যই এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমরা অনেকদিন পর্যন্ত সুস্থ থাকতে পারবো। এবং এই হাঁটার চেয়ে ভালো ব্যায়াম, ভালো এক্সারসাইজ আর কোনো কিছুই হতে পারে না। হাঁটার বিকল্প কিছু নাই। সুতরাং আমাদেরকে সুস্থ থাকতে হইলে, আমাদের কার্ডিও রেসপিরেটরি সিস্টেম সেটাকে ডেভেলপ করতে হলে, আমাদের সমস্ত শরীরের যে সিস্টেম গুলো আছে সেগুলোকে ডেভেলপ করতে হলে অবশ্যই আমাদের হাঁটতে হবে। এটার কোনো বিকল্প নাই এবং সেটা সঠিক উপায়ে ডাক্তারের পরামর্শ মোতাবেক। সবাইকে ধন্যবাদ।